স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। রবিবার অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি উপাচার্যের অশোভন আচরণকে কেন্দ্র করে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। 4 ঘণ্টা ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন সাংবাদিক সহ বেশ কয়েকজন। এদিকে ঘটনার জন্য মর্মাহত জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ঢাবি উপাচার্য ডক্টর মামুন আহমেদ। রবিবার সড়ক অবরোধের পর সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনরত অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ তাদের অপমান করেন বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। প্রতিবাদে উপাচার্যের ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। পরে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে চলে বিক্ষোভ। এক পর্যায়ে প্রতিরোধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। শুরু হয় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ স্থাপনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সহায়তায় যোগ দেয় 4 প্লাটুন বিজিবি সদস্য। যথেষ্ট দুর্ব্যবহার করেছে একজন প্রভিসির থেকে এই ধরনের দুর্ব্যবহার আমরা আশা করিনি। এটাই হচ্ছে মেইন দাবি, যে আমরা ওনাদের অপমান করে বের করে দিয়েছে, যার কারণে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। আমাদের ভাইরা কেন আজকে মৃত্যু সজ্জায়? আমাদের ভাইদেরকে গায়ে কেন হাত দিল? যৌক্তিক আন্দোলনে আমাদের ভাইদের গায়ে কেন হাত দিল? প্রশাসনের কাছে জবাব চাই। এদিকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য মর্মাহত জানিয়ে একটি ভিডিও বার্তা দেন ঢাবি উপাচার্য। সব পক্ষকে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। কয়েক ঘন্টার সংঘর্ষে সংবাদকর্মী সহ আহত হন বেশ কয়েকজন। তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পরিস্থিতি শিথিল হলে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাবির প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ঘটনায় অনেকে আহত হয়েছে, আমাদের শিক্ষার্থীরা অনেকে আহত আছে। আমরা তাদেরকে দেখতে আসছি, আমরা দেখি তাদের অবস্থা কি। অনেক পথচারী আহত, পুলিশ আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য কি কি করণীয় লাগে সেটা দেখব। আমি প্রশাসনের পক্ষ থেকে এসেছি, আমাদের অন্যান্য স্টেট প্রক্টররা আছে, শিক্ষকরা আছে। আহতদের মধ্যে 7 জন ঢাকা মেডিকেলে ও গুরুতর একজন প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আজ সকাল 9টা থেকে ঢাকা শহরের 7টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। রোববার রাত 11টার দিকে শিক্ষার্থীদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের এই কর্মসূচি। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ করতে জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলটি নীলক্ষেত পৌঁছালে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের আর কোনো কর্মকাণ্ড চলবে না। এই 10 থেকে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রভিসি মামুনের বিচার করতে হবে এবং 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিটিতেও নাম আছে, ওখান থেকে নামটাই চরিত্রহীনকে বাদ দিতে হবে। বাদ দিয়ে প্রভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। সকাল 9টা থেকে আগামীকাল সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন পয়েন্ট ঢাকা শহরের অচল থাকবে এবং এখানে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী কালকে মাঠে থাকবে। দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চলমান রাখার হুঁশিয়ারিও দেন তারা।
কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। আজ সকাল ৯টা থেকে ঢাকা শহরের ৭টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সুনন্দা, আমি কিন্তু এখন আছি ঢাকা কলেজের প্রধান ফটকের সামনেই অবস্থান করছি, কারণ এখানে যেহেতু তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী আজকে সকাল ৯টায় তাদের একটি অবস্থান কর্মসূচি বা অবরোধ কর্মসূচি পালন করার কথা রয়েছে। সেই প্রেক্ষিতে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যাটা কিন্তু আসলে তেমনটা দেখা যাচ্ছে না। তবে একটি তথ্য দিয়ে রাখি সুনন্দা, সেটা হচ্ছে যে ঢাকা কলেজের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকাল 10:30টায় একটি সংবাদ সম্মেলন করবেন তারা। এরপর এই সময়টাতেই, এই 10:30টার সময়টাতেই কিন্তু তারা একটি গণজমায়েত হওয়ার একটা কথা বা ঘোষণা করেছেন। এটা হচ্ছে নতুন একটি তথ্য। আর সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা, তারা পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছেন। এই প্রধান ফটকের ভেতরে তারা প্রবেশ করতে পারছে না। সেই ঢাকা কলেজের শিক্ষার্থী অনেকেই এসেছেন পরীক্ষা দিতে। সেটা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছে যে তাদের আজকে পরীক্ষা স্থগিত। সেই প্রেক্ষিতে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি ক্লাসরুম বর্জন করার একটি যে ঘোষণা, সেটা কিন্তু বহাল রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি জানতে চান যে এই আজকের যে একটি অবরোধ কর্মসূচি, প্রতিটা ঢাকা কলেজ সহ 7 কলেজ তাদের নিজ প্রাঙ্গণের সামনে বা তাদের যে প্রধান ফটকগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবরোধ করার যে কর্মসূচি, সেই কর্মসূচি বহাল রাখার কারণেই কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব সুনন্দা, যে যারা পরীক্ষার্থী আছেন, তারা যে এসে ঘুরে যাচ্ছেন, তাদেরকে আসলে কর্তৃপক্ষ কি বলেছে সেই বিষয়টা একটু নিশ্চিত করার একটু জানতে চাই। একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে এখানে আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, কর্তৃপক্ষ কি জানিয়েছে আপনাদেরকে? এখনও তো কথা হয় না আমাদের কর্তৃপক্ষর সাথে, তবে একটা দুর্ঘটনার জন্য আর কি পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে। আমাদের এখনও ওরকমভাবে কথা হয় নাই। জি, শুনছিলেন সুনন্দা যে তারাই বলছিলেন যে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে আজকে ক্লাস বর্জনের পাশাপাশি পরীক্ষা যাদের রয়েছে তাদের পরীক্ষাটাও বর্জন হবে, সেই ঘোষণা কিন্তু বহাল রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালের রাতের যে ঘটনা, যারা জড়িত দোষীদের শাস্তির দাবি করেছেন এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার অবসানের, তাদের পদত্যাগের দাবিও কিন্তু তারা করেছেন। তো এই ছিল এখান থেকে সব শেষ। সুনন্দা, আরিফ, ধন্যবাদ আপনাকে। ভ্যাটের প্রভাবে নতুন করে ব্যয়ের চাপ বেড়েছে সাধারণ মানুষের সংসারে। আবার রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ব্যবসা বাণিজ্যে চলছে মন্দা। তাতে অনেকেই আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে ধার দেনায় চলছেন। আর বাণিজ্যের মন্দার প্রভাবে ঘাটতি দেখা গেছে রাজস্ব আহরণে। অল্প সময়ে তা পূরণে অর্থ বছরের মাঝেই ভ্যাটকে বেছে নিয়েছে সরকার, যার প্রভাবে ভোক্তার আয় ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দিনমজুর জালাল মিয়া মাসে আয় করেন 15,000 টাকা, যেখানে মেয়ের পড়াশোনার জন্য খরচ প্রায় 2,000 টাকা। বাকি টাকায় চিকিৎসা, খাবার খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়গুলো মেলাতে হিমশিম খেতে হয়। এর মধ্যে নতুন করে ভ্যাট বৃদ্ধির প্রভাবে বেড়েছে খরচের চাপ। আয়ের সাথে ব্যয় মেলাতে না পেরে ধার করে জীবন চালাতে হচ্ছে। নগরে ফেরি করে জীবন চালানো শহীদ মিয়ার জীবনও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে মন্দা ব্যবসা বাণিজ্য, যার প্রভাবে ফেরিওয়ালা শহীদ মিয়ারও আয় কমে গেছে। আমার মত করে যে 4 মাস ধরে কোনো আয় ব্যবসা নাই, অফিস বন্ধ থাকলে ইনকাম হইব। এমনিতে উচ্চ মূল্যস্ফীতি, তার উপর ভ্যাট বৃদ্ধির প্রভাব, নানামুখী অনিশ্চয়তার মুখে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আগে ধরেন আমরা 3,000 টাকা যে বাজারটা করতে খরচ হইতো, সেটা এখন 4,000 টাকার মতো লাগে। কম খাইতে হয়, আবার ওই ইত্যাদি মাল এটি কম ব্যবহার করতে হয়। এনবিআর এর তথ্য অনুযায়ী নভেম্বর পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 1,70,000 কোটি টাকা, যেখানে আহরণ 1,26,000 কোটি টাকা, যা আবার গত বছরের তুলনায় 4,000 কোটি টাকা কম।
ব্যবসায়ীরা অভিযোগ করছেন সংকটকালে সরকার ব্যয় না কমিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়িয়েছে। এনবিআরের মাধ্যমে চাপ সৃষ্টির জাতাকলে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। এর ফলে উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। সরকারের ব্যয় সংকোচনের জায়গা কিন্তু আমরা কিন্তু ওইভাবে কোনো কিছু কিন্তু দেখছি না, এবং তাতে গিয়ে কি হচ্ছে, এনবিআর-এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং এনবিআর কি করতেছে, এনবিআর তাদের নেট না বাড়ায়া তারা কিন্তু চলে যাচ্ছে হলো শর্টকাট ওয়ে, কোথায় ধাম করে 10কে 15 করা যায়, কোথায় 20 করা যায়, এগুলি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলিকে এফেক্ট করে। রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য বলছেন, গত কয়েক মাসে নানা অস্থিরতায় রাজস্ব আদায়ের ঘাটতি তৈরি হয়েছে, যা দ্রুত পূরণে ভ্যাটের মতো বিষয়টি বেছে নিয়েছে রাজস্ব বোর্ড। আয়কর যদি বাড়ান তাহলে এটা রেজাল্ট আসতে আসতে অনেক সময় লাগে, কিন্তু ভ্যাট যদি আপনি বাড়ান তাহলে সাথে সাথে এই রেজাল্টটা পাবেন। যার কারণে গভর্নমেন্ট সিলেক্ট করেছে আমার ধারণা ভ্যাট বাড়ানো। তবে রাজস্ব আহরণ বাড়াতে বিপুল অঙ্কের কর ফাঁকি ধরা, ধনীদের উপর কর বৃদ্ধি এবং নির্বাচিত কিছু পণ্যে ভ্যাট প্রয়োগ, যা কম আয়ের মানুষকে স্পর্শ করবে না, এমন পদক্ষেপ দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ভ্যালেন্সিয়ার জালে গোল উৎসবে মাতল বার্সেলোনা। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে তারা। টানা 4 ম্যাচ পর জয় ফিরল বার্সেলোনা। ম্যাচের পর 3 মিনিটে ডি ইয়ং এর গোলে এগিয়ে যায় তারা। 8 মিনিটে দ্বিতীয় গোল আসে ফারান তেরেসের কাছ থেকে। এর 6 মিনিট পর দলের লিড আরও বাড়িয়ে নেন রাফিনহা। 24 মিনিট আর প্রথমার্ধের যোগ করার সময়ে ফেমিন লোপেজ জোড়া গোল করলে 5-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতি থেকে ফিরে 1 গোল শোধ করে হুগো দুরো। 66 মিনিটে লেভানডস্কি আর 75 মিনিটে নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে ফেলে ভ্যালেন্সিয়া। 21 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠে আসে বার্সেলোনা। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। প্রথমেই আছে আমার হাতে প্রথম আলো। সোমবার ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিত, 7 কলেজের সামনে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে অদ্ভুত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এরপর আছে আমার হাতে সমকাল। সমকালের প্রধান শিরোনাম করেছে সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে। এখানে বলা আছে নিবন্ধন থাকার ওপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ, আটকে আছে সংস্কার চূড়ান্ত না হওয়া দলের নিবন্ধন। এরপর আছে আমার হাতে যুগান্তর। যুগান্তরে বলা আছে কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছরে এই প্রতিবেদনটি এসেছে। এখানে বলা আছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়াকে হত্যার মিশনে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই দাবি করেছে তার ছেলে রেজা কিবরিয়া। এরপর আছে আমার হাতে কালবেলা। কালবেলাতে আছে নগর ভবন ছিল তাপসের দলীয় কার্যালয়। এখানে বলা আছে তাপস মেয়র থাকার সময় 813 জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান আরও 296 জন। অর্থ বাণিজ্যের পাশাপাশি এসব নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ের বিষয়টিই ছিল মুখ্য। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। এখানে বলা আছে কার ক্ষতি কার লাভ, বিএনপি জামায়াতের দূরত্ব। এই প্রসঙ্গে বলা আছে বিএনপি ও জামায়াত ইসলামের টানাপোড়েন বেড়েই চলছে। দিন দিন দূরত্ব দীর্ঘ হচ্ছে পুরনো 2 মিত্র দলের। আগামী জাতীয় নির্বাচন এককভাবে করার সিদ্ধান্তে পৌঁছেছে উভয় দলই। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। নির্বাচন সংস্কার কমিশনের 3 সুপারিশে আপত্তি ইসির।
এছাড়া আরেকটি প্রতিবেদন আছেন চাঁদাবাজি ও খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। এরপর আছে আমার হাতে কালের কণ্ঠ। কালের কণ্ঠে বলা আছে হরি লুটে 1423 কোটি টাকা। 2 প্রকল্পের মোট বরাদ্দ 7609 কোটি টাকা। এমপিরা না থাকলেও কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের টাকা তুলছেন ঠিকাদাররা। অর্থ বছরের জন্য বরাদ্দের 72% উঠিয়ে নেওয়া হয়েছে। দৈনিক বণিক বার্তা তাদের অন্যতম শিরোনাম করেছে শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি ব্যবসায়িক সুবিধা পেয়েছে চীন। আমার আছে এখন ইংলিশ পত্রিকা দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারে বলা আছে হোল্ডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশনস ফার্স্ট। এরপর আছে আমার হাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। Government target 320 million cubic feet per day new gas from 34 wells this year. The Daily Observer. K.M. Shofiullah passes away. CA mourns his death. এরপর আছে নিউ এজ। Conviction rate in graft cases hits 8-year low. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।